বাংলাদেশ এটা আমাদের একটা কর্মসূচি আওয়ামী লীগের এবং মূলত স্টেপ ডাউন আমরা এই স্টেপ ডাউন চাই এবং সে পদত্যাগ করে বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ তৈরি করবার জন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য ওই পরিবেশটা তিনি করে দেন। কিন্তু ওপার বাংলায় এখনো আতঙ্কের পরিবেশ। বাংলাদেশে কম বেশি 30,000 দুর্গাপুজো হয়। গত বছরও গোলমালের মধ্যে দিয়ে নম করে পুজো সেরেছিল বহু পুজো কমিটি। এবার সব রকম নিরাপত্তার আশ্বাস দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এই বাংলাদেশ যে পরিবর্তিত বাংলাদেশ তার একবার প্রমাণ করে দিল মৌলবাদী সংগঠনগুলি। দুর্গাপুজোর ঠিক আগেই ফের বাংলাদেশের দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে এলো। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে আবার অবৈধভাবে? একথাই আজ বলবো। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবারে নতুন একটি খেলায় মেতে উঠেছে এবং খেলাটি ঘুরিয়ে দিতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে। যে নতুন মোড় আনতে চলেছে সেটি আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন। নতুন একটি রাজনীতি অধ্যায় তুলে ধরতে চলেছে সেনাপ্রধান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থাই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না। এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনূস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন? আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনূস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে। আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা 2024 সালের 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে। যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন। আর ইউনূসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার। আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো। এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হারকিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন। তাহলে প্রশ্ন উঠছে, তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে? সংবিধানের 57 এবং 58 অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এমন কোন পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আইনগতভাবে অবৈধ। একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে। কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি, নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি। আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো? এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ শাবকদের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনূস ক্ষমতা দখল করেছে, সেই ফরহাদ মাজার, যার স্ত্রীও এই সরকারের একজন উপদেষ্টা, তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে। তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে, তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা। আচ্ছা, বাদ দিন ফরহাদ মাজারের কথা, কি এসে যায় তার কথায়।
মানে গফুর কি বললো তাতে কি এসে যায়, কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য, এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকেই চলছিল, আর ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল। এটা তো আমরা জানি। মানে 4 তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনূসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন। এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র, যে কথা আমরা সবসময় বলেছি। যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিকভাবে। আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে, সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের 7-2 ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটকীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া। কি করে আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক, এটি এখন রীতিমতো দা কুমড়ার সম্পর্কে পরিণত হয়েছে। আমরা জানি যে জনাব ডোনাল্ড ট্রাম্প এবং জনাব নরেন্দ্র মোদী, এই দুজনের মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের মধ্যে প্রথম যে বিতণ্ডা, সেই বিতণ্ডাটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছিল ভারতের ইঙ্গিতে, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার পূর্বসূরি মিস্টার বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়েছিলেন, এবং মার্কিন যে ডিপ স্টেট পলিসি হয়েছিল, সেই ডিপ স্টেট পলিসি অনুযায়ী মিস্টার ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যারা মিস্টার পিটার ডি হাস সহ আরও যে সকল নাম ইদানিং আসছে, তারা এবং তাদের দোসররা সবাই মিলে যেভাবে একেবারে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, তা নিয়ে শুরুর দিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন, এবং তিনি আগামীতে কোনো ডিপ স্টেট পলিসি চলবে না, এরকম একটা মতবাদ তিনি দিয়েছিলেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে কোনো দেশে সরকার পরিবর্তনে একটি পয়সাও সেই দেশের ট্রেজারি থেকে আর বিনিয়োগ করবে না। দ্বিতীয়ত হলো যে এই ডিপ স্টেট পলিসির যে সকল কর্তা ব্যক্তি, তিনি তাদেরকে চাপে রাখার জন্য ওই আমেরিকাতে জর্জ সরোজ, যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো সম্পর্ক ছিল, এবং জর্জ সরোজ ওই সময়টিতে ডিপ স্টেট পলিসির কারণে নানা দেশে নানা রকম যে অপকর্ম করে বেড়াতেন, তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব যাকে বলা হয় একেবারে কাটছাট সম্পর্ক, মানে হোয়াইট হাউসের ধারে কাছে জর্জ সরোজ এবং তার দ্বারা লোকজন ঢুকতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। দ্বিতীয়ত তিনি এসে তার মনোভাব এতটা শক্তিশালী অবস্থানে তিনি বসেছিলেন দুটো বিষয়, একটা হলো এই ডিপ স্টেট পলিসি, আর একটা হলো পুতিনের পক্ষ অবলম্বন করা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য জেলেনস্কিকে চাপ দেওয়া। আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা, দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তাদের কাছে। প্রথমত আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি। আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ। এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এবং দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তাদের কাছে। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। কেন এই ধরনের তৎপরতা? কেন আমাদের চট্টগ্রাম নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না। সংবাদ মাধ্যমে নাই, গণমাধ্যমে নাই, সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। বড় বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা। তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে খেলনা ভাবে নিয়েন না, ছোটভাবে নিয়েন না। এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে, কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা, যারা বাংলাদেশের অনেক নাগরিকত্ব নাই, এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে, এবং এই এনজিও গুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। এই এনজিও গুলো আদতে ওখানে খাবার দেয়, ওইখানে পড়ালেখা শেখায়, কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোনো খবর আছে? এমনি নাম দিছে যে এনজিও, বিভিন্ন ধরনের সত্যমূলক ক্যাম্পেইন করে, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে খ্রিস্টান বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন? সুতরাং আমাদের পাহাড় নিয়ে, আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে, আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো নিয়ে একটা বড় আতঙ্কের জায়গা আছে। আমরা ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে পারি না, তাকে জিজ্ঞাসা করার একটা জায়গা নাই যে আপনি আসলে কি প্ল্যান করছেন। বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়, ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিব্রতে পড়লেই কান্নাকাটি করা শুরু করে দেয়, অভিমান করে, আমাদেরকে ডাকে, কিন্তু কখনো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনার কোনো স্কোপ আমরা পাই না। এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিও গুলোর ওখানে কাজ কি, এত এনজিও কেন, হুদাই হুদাই যারা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে ওরা এসে মুসলিম রোহিঙ্গাদেরকে কেন খাওয়াচ্ছে, ওদের স্বার্থ কি?
তাই না? যে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় তারা মারে কাটে, বিভিন্ন ধরনের অত্যাচার করে, সেই মুসলিমদেরকে এখানে খ্রিস্টান মিশনারিরা এখানে এসে এনজিও বানিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে খাওয়াচ্ছে কেন? এই জায়গাটাতে আমি প্রশ্ন সুরা খুঁজে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায়। দেখেন ফিলিস্তিনে আজকে বছরের পর বছর